আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। সোমবার ইরানের বেশ কয়েকটি জায়গায় ইসরায়েলি সেনারা পাল্টা হামলা চালানোর পর দেশটিতে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান। একই দিন ইয়েমেন থেকেও ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানো হয়েছে। তবে সৌদি আরবের আল খার্জ বিমান ঘাঁটিতে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তাতে জড়িত নয় বলে জানিয়েছে তেহরান। নতুন করে উত্তেজনার জেরে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সৃষ্টি ঘটকের রিপোর্ট। আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েলের ভূখণ্ড। দেশটির নেভাতিম ও তেলনোভ বিমান ঘাঁটিতে এ হামলা হয়। এর আগে রবিবার রাতে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তারা জানিয়েছে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখায় এ হামলা চালিয়েছে তেহরান। জবাবে তেহরান ছাড়াও ইরানের তাবরিজ, ইস্পাহান সহ বিভিন্ন শহরে দফায় দফায় হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী IDF। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে দেশটির 3টি অঞ্চলের রাডার স্থাপনায় হামলা চালিয়েছে তেল আবিব। একই দিন ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহরে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালায় IDF। এসব হামলার পর তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে বাইরে থেকে আসা সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খামিনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট চলাচলও বাতিল করা হয়েছে। ইরানের হামলায় নিরাপত্তার জন্য বন্ধ করা হয়েছে জেরুজালেমে মার্কিন দূতাবাসের কার্যক্রম। এরই মধ্যে ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইসরায়েলে, তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। বিস্ফোরণের শব্দ শোনা গেছে সৌদি আরবের আল খার্জ বিমান ঘাঁটিতেও, তবে এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান। এর আগে ইরান ইসরায়েলে হামলা চালানোর পর পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকেও আর বাড়াবাড়ি করতে নিষেধ করেছিলেন তিনি। ইসরায়েল তাতে সম্মত হলেও পরে তা উপেক্ষা করেই পাল্টাপাল্টি হামলা শুরু করে দুই পক্ষ। এদিকে রবিবার মার্কিন গণমাধ্যম NBC-কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আবারও দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে। খুব দ্রুতই একটি চুক্তি হবে। দুই একটা বিষয়ে আমরা এখনো একমত হতে পারিনি, আর সেই বিষয়গুলো ততটা গুরুত্বপূর্ণ নয়। তারা নিশ্চয়তা দিচ্ছে যে আর পারমাণবিক অস্ত্র বানাবে না। আর যেসব বিষয়ে আমাদের দ্বিমত রয়েছে, আশা করি খুব দ্রুতই সেগুলোতে আমরা সম্মত হতে পারবো। তবে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের জব্দ হওয়া $2,400 কোটি সম্পদ ছেড়ে দেবেন না বলে আবারও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ট্রাম্প। সৃষ্টি ঘটক, ৭১। সংঘাতের ১০০তম দিনেও আশার আলো দেখেনি ইরান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি। হরমুজ প্রণালী ঘিরে থেমে নেই উত্তেজনা। বিচ্ছিন্ন হামলা পাল্টা হামলায় উদ্বেগ বাড়ছে অঞ্চল জুড়ে। একই সময়ে যুদ্ধ থামাতে নতুন কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। অন্যদিকে লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। আরাফাত ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে নতুন সংকটের সূচনা হয় ২৮ ফেব্রুয়ারি থেকে। মার্কিন ইসরায়েলি হামলায় ইরান হারায় তাদের সর্বোচ্চ নেতাকে। সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে আগ্রাসী হামলায় ক্ষতির মুখে পড়ে ইরান। পাল্টা জবাব দিতে দেরি করেনি তেহরান। শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের দিকে। সর্বোচ্চ সতর্কতা জারি করা হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। The United States military began major combat operations in Iran. সংঘাতে টালমাটাল হয়ে পড়ে বিশ্ব জ্বালানি বাজার, অচল হয়ে পড়ে হরমুজ প্রণালী। প্রায় ৪০ দিনের মাথায় শুরু হয় কূটনৈতিক তৎপরতা। বিভিন্ন দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হলে সরাসরি বড় ধরনের হামলা কমে এলেও উত্তেজনা পুরোপুরি থেমে যায়নি। যুদ্ধের ১০০তম দিনে এসে এখন মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। বারবার ব্যর্থ হওয়া শান্তি আলোচনার চেষ্টা এখনও অব্যাহত। তবে চাপা উত্তেজনা কমেনি উপসাগরীয় অঞ্চলে। সম্প্রতি হরমুজের আকাশে উঠতে থাকা দুটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। পাল্টা জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন মিত্রদের লক্ষ্য করে। শনিবার বাহরাইন ও কুয়েতের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। উপসাগরীয় দেশগুলো এ হামলার নিন্দা জানিয়ে বলেছে এতে পুরো অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। হরমুজে মার্কিন পদক্ষেপকে আগ্রাসন হিসেবে দেখছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ওয়াশিংটনের উস্কানিমূলক আচরণ আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও ঝুঁকির মুখে ফেলছে।
এ অবস্থার মধ্যেই নতুন কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তেহরানে পৌঁছে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। দেশটির সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামিনির কাছে পৌঁছে দিয়েছেন বলেও জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। তবে 3 মাসের বেশি সময় ধরে চলা এ সংঘাত বন্ধে এখনো কোনো সমঝোতার জোরালো সম্ভাবনা সামনে আসেনি। যুক্তরাষ্ট্রের কাছে জব্দ থাকা $24 বিলিয়ন সম্পদ মুক্ত করতে চায় ইরান। তবে ওয়াশিংটনের চাওয়া, সংঘাতগ্রস্ত উপসাগরীয় দেশগুলো মেরামতে জব্দকৃত ইরানি সম্পদ কাজে লাগানো হবে। ইউরেনিয়াম নিয়েও বিরোধ কাটেনি দুদেশের মধ্যে। যুক্তরাষ্ট্র ইউরেনিয়ামের দখল নিতে চাইলেও তাতে সম্মত নয় তেহরান। বিশ্লেষকদের মতে আস্থার সংকট না কাটায় এখনও চূড়ান্ত শান্তির পথ অধরা। দুদেশের তীব্র মতবিরোধ না কাটলে সমঝোতা অনিশ্চিত। আরাফাত ইসলাম, ৭১। ভেনেজুয়েলার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছে ইরান। এ লক্ষ্যে ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী চেগেনির সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকে ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সেখানে বসবাসরত ইরানি নাগরিকদের অবস্থা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত চেগেনি তেহরান কারাকাস সম্পর্কের সবশেষ পরিস্থিতি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদনও উপস্থিত করেন। বৈঠকে আরাকচি বলেন, ইরান ও ভেনেজুয়েলার দীর্ঘদিনের সম্পর্ক পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আরও সম্প্রসারিত হওয়া উচিত। তিনি রাজনৈতিক, অর্থনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 13 ফিলিস্তিনি নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। রবিবার খান ইউনিসের আল মাওয়াসি, গাজা সিটি ও দেইর আল বালা এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গাজার দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং কেরেম শালম ও রাফা আবারও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গাজা বিষয়ক ইসরায়েলি সংস্থা কোগার্ড জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্রসিং দুটি বন্ধ থাকবে। এর ফলে যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য, ওষুধ ও ত্রাণ সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে মিশরের রাজধানী কায়রোতে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর নেতাদের সাথে নতুন করে আলোচনা শুরু করেছেন মধ্যস্থতাকারীরা। হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে কোনো অগ্রগতি সম্ভব নয়। দখলকৃত পশ্চিম তীরের কাছে সন্ত্রাসী হামলায় 1 জন নিহত এবং অন্তত 5 জন আহত হয়েছেন। রবিবার হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তারা জানায়, বন্দুকধারী ইসরায়েলের শহর তাইয়েবের একজন ইসরায়েলি নাগরিক হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে তিনি নিহত হন। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে আরও 1 জন নিহত হয়েছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। পুলিশ বলছে, হামলার পরপরই ঘটনাস্থলে বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। একই সাথে আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে 7.8 মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত 15 জন নিহত ও আহত হয়েছে অন্তত 129 জন। ভূমিকম্পের পর 6টি উপকূলীয় এলাকায় সুনামির আঘাত হানার তথ্য নিশ্চিত করেছে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি। এখনও বহাল রয়েছে সুনামি সতর্কতা। এরই মধ্যে 138টি আফটার শক রেকর্ড করা হয়েছে, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশিরা হোসেন। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে আঘাত হেনেছে শক্তিশালী 7.8 মাত্রার ভূমিকম্প। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় সকালে আঘাত হানা ভূকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে। শক্তিশালী এই কম্পনে মিন্দানাওর বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সারাঙ্গানি প্রদেশে বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা গেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খোঁজে অভিযান চালাচ্ছেন, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, মিন্দানাও অঞ্চলের অন্তত 6টি এলাকায় সুনামির ঢেউ আঘাত হেনেছে। কয়েক ঘন্টার ব্যবধানে 138টি আফটার শক রেকর্ড করা হয়েছে, যার মাত্রা ছিল 1.3 থেকে 6.7-এর মধ্যে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সাম্প্রতিক সময়ের সবচেয়ে শক্তিশালী ভূকম্পনগুলোর একটি ছিল এটি। ভূমিকম্পপ্রবণ প্যাসিফিক রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় ফিলিপাইন সহ আশেপাশের দেশগুলোতে প্রায়ই শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১।
ভারতের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। যদিও সিজেপি এখনো কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল নয়, তবে বিশ্লেষকদের মতে দলটি হয়ে উঠতে পারে বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ। তবে সেটি নির্বাচনী শক্তি দিয়ে নয়, বরং জনমত ও তরুণ ভোটারদের প্রভাবের মাধ্যমে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেওয়ান মুবাশশিরা হোসেনের আরও একটি প্রতিবেদন। ভারতের জনসংখ্যার প্রায় 65% বয়স 35 বছরের নিচে। এই বিশাল তরুণ জনগোষ্ঠীর একটি অংশ যদি বেকারত্ব, শিক্ষা সংকট এবং কর্মসংস্থানের প্রশ্নে এক প্ল্যাটফর্মে সংগঠিত হয়, তাহলে তা বিজেপির জন্য বড় রাজনৈতিক চাপ তৈরি করতে পারে। সিজেপির সবচেয়ে বড় শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রচলিত রাজনৈতিক দলগুলোর বিপরীতে তারা তরুণদের ভাষায় কথা বলছে এবং তাদের হতাশা সরাসরি তুলে ধরছে। ফলে অনলাইনে দ্রুত জনসমর্থন তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে সিজেপি তিনভাবে বিজেপিকে চাপে ফেলতে পারে। প্রথমত, তরুণ ভোটারদের মধ্যে সরকার বিরোধী মনোভাব শক্তিশালী করে। দ্বিতীয়ত, কর্মসংস্থান ও শিক্ষা সংকটকে জাতীয় রাজনৈতিক ইস্যুতে পরিণত করে। আর তৃতীয়ত, বিরোধী দলগুলোর জন্য নতুন সমর্থক ভিত্তি তৈরি করে। ইতিহাস বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক আন্দোলন অনেক সময় বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা করেছে। বাংলাদেশ, নেপাল সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তরুণদের সংগঠিত আন্দোলন রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। তবে বাস্তবতা হলো, বিজেপির বিশাল সাংগঠনিক শক্তি, মোদির জনপ্রিয়তা এবং দেশব্যাপী রাজনৈতিক উপস্থিতির সামনে সিজেপি এখনো অনেক পিছিয়ে। তাই এখনই বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার মতো অবস্থানে নেই দলটি। তবু একটি বিষয় স্পষ্ট, যদি সিজেপি তরুণদের ক্ষোভকে দীর্ঘমেয়াদী আন্দোলনে রূপ দিতে পারে, তাহলে তারা হয়তো বিজেপিকে সরাসরি হারাতে না পারলেও ভারতের রাজনৈতিক রূপকে বদলে দিতে পারে। আর অনেক সময় রাজনীতিতে এটাই বড় পরিবর্তনের প্রথম ধাপ। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। ২০১৯ সালের পর আবারও পিয়ংইয়ং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে তার এই বৈঠককে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং পূর্ব এশিয়ার কৌশলগত ভারসাম্য ও বৈশ্বিক ভূ রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে এই সফর ঘিরে বাড়ছে কৌতূহল। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। পিয়ংইয়ংয়ে বৈঠকে বসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। দুই নেতার সাক্ষাৎ নতুন কিছু নয়। গত বছর বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কিম। তবে এবারের বিশেষত্ব হল, দীর্ঘ বিরতির পর খোদ শি জিনপিং উত্তর কোরিয়া সফর করছেন। ২০১৯ সালের পর এই প্রথম পিয়ংইয়ং সফরে চীনের প্রেসিডেন্ট। এমন এক সময় তিনি চীন সফর করছেন যখন একের পর এক বিশ্ব নেতারা বেইজিং সফরে ব্যস্ত। বিশ্লেষকদের মতে শি জিনপিং এর বিদেশ সফর কমে যাওয়ার প্রেক্ষিতে তার এই সিদ্ধান্ত চীনের কৌশলগত গুরুত্বের ইঙ্গিত বহন করে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক যেভাবে গভীর হয়েছে তা নিয়ে উদ্বেগ বাড়ছে বেইজিংয়ে। ফলে দীর্ঘদিনের মিত্র পিয়ংইয়ং এর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতেই এই সফরকে গুরুত্ব দিচ্ছে চীন। ঐতিহাসিকভাবে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার চীন। দীর্ঘদিন ধরে দেশটির বৈদেশিক বাণিজ্যের প্রায় পুরোটাই নির্ভর বেইজিংয়ের উপর। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর সেই সমীকরণে পরিবর্তন আসতে শুরু করেছে। পশ্চিমা ও দক্ষিণ কোরীয় পর্যবেক্ষকদের দাবি, রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহের ফলে মজবুত হয়েছে মস্কো পিয়ংইয়ং সম্পর্ক। বিনিময়ে মস্কো থেকে অর্থ, উন্নত সামরিক প্রযুক্তি হাতে পায় পিয়ংইয়ং। এতে আন্তর্জাতিক অঙ্গনে উত্তর কোরিয়ার কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। উত্তর কোরিয়া এখন আর পুরোপুরি চীনের উপর নির্ভরশীল নয় বলে মত বিশেষজ্ঞদের। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কিম জং উনকে নতুন কৌশলগত বিকল্প তৈরি করে দিয়েছে। আর ঠিক এই কারণেই পিয়ংইয়ং সফর শি জিনপিং এর জন্য শুধু কূটনৈতিক নয়, বরং আঞ্চলিক প্রভাব ধরে রাখারও একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। তাই দুই নেতার এই বৈঠকে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং রাশিয়া উত্তর কোরিয়া ঘনিষ্ঠতা, পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে আঞ্চলিক কৌশল নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা আন্তর্জাতিক মহলের। আরাফাত ইসলাম, ৭১। ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখতে লন্ডনে বৈঠকে বসেছেন ইউরোপের শীর্ষ নেতারা। রবিবার ডাউনিং স্ট্রিটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ।
এ সময় ইউক্রেনকে ঘিরে ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা ও সমর্থন নিয়ে আলোচনা হয় সেখানে। বৈঠকের আগে ইউক্রেন অভিযোগ করে দেশটির উত্তরাঞ্চলে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের কাছে ব্যবহৃত পারমাণবিক জ্বালানি সংরক্ষণাগারে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। কেউ হতাহত হয়নি এবং তেজস্ক্রিয়তার মাত্রাও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রাশিয়ার ইচ্ছাকৃত এবং জঘন্য হামলা বলে জানান। তার দাবি, পারমাণবিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতেই এই হামলা চালানো হয়েছে। ইকুয়েডরের মান্তা শহরে মাছ ধরার জেটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি নৌযান ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ সরকারি তথ্য মতে আগুনে ১৪টি মাছ ধরার ট্রলার এবং ২১টি ছোট নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূল থেকে প্রায় ৮০ মিটার দূরে নোঙর করা নৌযানগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পরপরই দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালানোর পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণও যাচাই করছেন। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ এবং আগুনের উৎস খুঁজে বের করতে তদন্ত চলছে। পাতা ঝরে পড়ার পর সাধারণত তার আর কোনো মূল্য থাকে না, কিন্তু ভিয়েতনামের এক শিল্পী সেই ঝরে পড়া পাতাকেই নতুন জীবন দিচ্ছেন। বন থেকে সংগ্রহ করে পাতাকে তিনি রূপ দিচ্ছেন নান্দনিক শিল্পকর্মে। তার হাতে তৈরি হচ্ছে টুপি, ছাতা, হাত পাখা আর ব্যাগের মতো ব্যবহারযোগ্য নানা সামগ্রী। ভিয়েতনামে পরিচিত এই পাতার রাজাকে নিয়ে আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশিরা হোসেন। ভিয়েতনামের ঐতিহাসিক শহর হুয়ের কিম লং এলাকায় ছোট্ট একটি কর্মশালা। বাইরে থেকে সাধারণ ঘর মনে হলেও ভেতরে যেন এক জীবন্ত শিল্প জাদুঘর। এই কর্মশালার কর্ণধার ভোনগ খুম। স্থানীয়দের কাছে তিনি পরিচিত কিং অফ লিভস বা পাতার রাজা নামে। বছরের পর বছর ধরে তিনি বন থেকে সংগ্রহ করা পাতাকে রূপ দিচ্ছেন ব্যতিক্রমী শিল্পকর্মে। তার তৈরি পণ্যের মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী শঙ্কু আকৃতির টুপি, ছাতা, হাত পাখা, হ্যান্ডব্যাগ সহ নানা ব্যবহারযোগ্য সামগ্রী। শুধু প্রদর্শনীর জন্য নয়, এসব শিল্পকর্ম দৈনন্দিন জীবনেও ব্যবহার করা যায়। প্রথমে আমরা উপযুক্ত পাতা সংগ্রহ করি। এরপর পাতাগুলোকে বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়। আগে বেকিং সোডা মেশানো পানিতে সেদ্ধ করি যাতে পচা পাতার গন্ধ না থাকে। তারপর প্রায় ১.৫ মাস ভিজিয়ে রাখা হয়। পরে ব্রাশ দিয়ে পরিষ্কার করলে শুধু পাতার সূক্ষ্ম শিরাগুলো রয়ে যায়। দীর্ঘ এই প্রক্রিয়ার পর পাতাগুলো হয়ে ওঠে হালকা, স্বচ্ছ আর নকশা তৈরির উপযোগী। এরপর শুরু হয় শিল্পীর সৃজনশীলতার কাজ। বাদাম গাছের পাতাকে বিশেষভাবে প্রক্রিয়াজাত করে তিনি তৈরি করেন লেসের মতো সূক্ষ্ম কাঠামো। পরে সেগুলো জোড়া লাগিয়ে ফুটিয়ে তোলেন স্থানীয় ঐতিহ্যের বিভিন্ন স্থাপনা। সবসময় চেষ্টা করি একটু ভিন্ন কিছু করার। নতুন আইডিয়া নিয়ে কাজ করতে গেলে আত্মবিশ্বাস খুব জরুরি। সফলতা বা ব্যর্থতা যাই আসুক, সেটা নিজের চেষ্টার ফল বলেই মনে করি। প্রকৃতির ফেলে দেওয়া একটি পাতাও যে শিল্পের নতুন ভাষা হতে পারে, ভোনগ খুং যেন সেই কথাই প্রমাণ করে চলেছেন। আর তাই হুয়ের এই ছোট্ট কর্মশালা আজ হয়ে উঠছে শিল্প, ঐতিহ্য আর সৃজনশীলতার এক অনন্য ঠিকানা। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল ৯:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।